আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। পাচার বাণিজ্য বন্ধের দাবিতে অগ্নিগর্ভ চেলিখলা, অবরোধকারীদের কাছ থেকে ধাওয়া খেলে পালিয়ে গেল পুলিশ এবং দমকল কর্মীরা। বিশালগড়ের রাজপথে দাউ দাউ করে চলছে আগুন। ঘড়ির কাঁটায় রাত 11টা। ঘর থেকে বেরিয়ে কয়েক হাজার নারী পুরুষ রাজপথে টায়ার জ্বালিয়ে চরম বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় শতাধিক পুলিশ ও টিএসআর অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে উত্তেজিত হাজার হাজার জনতার সামনে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে। চিনি বোঝাই গাড়ির ধাক্কায় অকালে প্রাণ গেল এক তরতাজা যুবকের। বক্সনগরের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড় চেলিখলায় একইভাবে চিনি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তরতাজা যুবকের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার সমস্ত মানুষজন। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সন্ধ্যার সময় চেলিখলার থেকে TR07C 5150 নম্বরের একটি বাইক নিয়ে মামা ভাগিনা বিষ্ণুলোত ও বিজয় দাস বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথে চিনি বোঝাই একটি বোলেরো গাড়ি প্রচন্ড দ্রুত গতিতে তাদেরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় মামা বিষ্ণুলোধের, বয়স 30 বছর। দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিষ্ণুলোধকে মৃত বলে ঘোষণা করে এবং বিজয় দাসের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আগরতলাতে রেফার করে দেওয়া হয়। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোলেরো গাড়িটি। খবর জানাজানি হতেই প্রথমে মুহূর্তের মধ্যে কয়েক শত লোকজন বিশালগড় বক্সনগর মূল সড়কটি অবরোধ করে বসেন। মৃত্যুর খবর প্রচার হতে উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠেন। ঘটনাস্থলে দুজন পুলিশ অফিসার ও কয়েকজন কনস্টেবল আসলে তাদেরকে দৌড়াতে থাকে উত্তেজিত জনতা। পুলিশ কোন রকমে নিজেদের প্রাণ বাঁচাতে উল্টো দৌড়াতে থাকে। পরিস্থিতি ভয়ানক খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এবং বিশালগড় থানার ওসি বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। আর এই ফাঁকে ঘর থেকে বেরিয়ে আসেন কয়েক হাজার নারী পুরুষ। পুলিশকে ব্যারিকেড করে রেখে উত্তেজিত মানুষ অকথ্য ভাষায় স্লোগান দিতে থাকেন। কমপ্লেন করতে যেটা বন্ধ করুন, যা যা আমরা ভলান্টিয়াররা মিললা সড়ক সুরক্ষার ভিতরে সড়কের নিরাপত্তার লিগা পুলিশের সঙ্গে যে কোনো সুবিধা না, স্কুলের ছাত্ররাও আমরা জনগণের নিয়ে সেটা আমরা করতেই পারি। হ্যাঁ, জনগণ তো জনগণের লিগিত আমরা আপনারা মিললে সেটা সড়ক নিরাপত্তার লিগে একমাত্র লাভ। সাধারণ মানুষের বক্তব্য, এটাই বিশালগড় থানার পুলিশের সঠিক প্রাপ্য ছিল, কারণ দীর্ঘদিন ধরে বিশালগড় বক্সনগর রোড ধরে প্রায় প্রতিনিয়ত কয়েকশো গাড়ি অবাধে চিনি নিয়ে বাংলাদেশে পাচার করছে। বস্তা পিছু পুলিশের 50 টাকা। 50 টাকা বস্তা ধরে পুলিশ অবাধে ছাড়পত্র দিয়ে দিয়েছে চিনির গাড়িগুলিকে। আর সে সুযোগকেই কাজে লাগিয়ে গাড়ির চালকরা তাদের ইচ্ছামতো রাস্তা দিয়ে চলাচল করছে। চিনি বোঝাই গাড়ির মধ্যে ফেন্সি, আসকপ, ইহাবা, গাঁজা সহ সমস্ত কিছু অবাধে পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে। যেহেতু পুলিশ এবং রাজনৈতিক নেতারা পয়সার বিনিময়ে চিনির গাড়িগুলিকে অবাধে ছাড়পত্র দিয়ে দিয়েছেন, সে সুযোগেই অবৈধ কারবারিরা বাংলাদেশে অবাধে নেশা সামগ্রী পাচার করে দিচ্ছে। এখন পর্যন্ত গত 1 বছরে শুধুমাত্র এই চিনির গাড়ির ধাক্কায় বক্সনগর বিশালগড় রোডে মোট 5 জন লোকের অকালে মৃত্যু হয় এবং 124টি যান দুর্ঘটনা ঘটে। গত 9 জুন বক্সনগরে রামপ্রসাদ দেবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েক হাজার উত্তেজিত জনতা বক্সনগর কলমচূড়া থানায় প্রবেশ করে ওসিকে মারধর, থানা ঘেরাও, ভাঙচুর করা হয়। সে সময়ও রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শাসক দলের রাজ্য নেতৃত্ব বিষয়টি দেখেছেন। এরপর বন্ধ হয়নি অবাধে চিনি পাচারের ছাড়পত্র দেওয়া। তারা বাইক দিয়া চমনি গেছে, চেলিখলা চমনি তো চিনি গাড়ি তারা বাড়ি দিয়া গাড়ি গেছে। তার বাড়ি দুজনের বাড়ি কি একসাথে? হ্যাঁ, একসাথে। নাম কি তাদের? এর নাম বিজয় দাস আর এর নাম বিষ্ণু। কোন জায়গায় আপনার বাড়ি? আমরা বাড়ি বাজারে।
বিশালগড় বাজারিয়া যে গাড়ি মারি দিয়েছে গাড়ি চিনতে পারছেন নি? চিনি আসিল গাড়ি ভর্তি চিনি। কোনখান থেকে দায়িত্ব রয়েছিল? ওখান থেকে বাড়ি দিছে ছেলেগুলা চৌমনির। সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক নেতারা যেখানে বস্তা পিছু টাকা নেই, পুলিশ প্রশাসন সেখানে প্রতি বস্তা পিছু টাকা নেই। সে জায়গায় সাধারণ মানুষের যান প্রাণের কি নিরাপত্তা নেই? সংবাদ লেখা পর্যন্ত রাত 11:30টায় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাজপথে বসে থাকে, আর দুদিকে সন্ধ্যা রাত থেকে 11:30টা পর্যন্ত কয়েকশো গাড়ি দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। এ পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে বোঝানো কিংবা রাস্তা অবরোধ তোলার মতো কোনো দায়িত্বশীল ব্যক্তি ঘটনাস্থলে হাজির হয়নি। দেখা যায়নি বিশালগড়ের দায়িত্বশীল তরুণ বিধায়ককেও। কিন্তু আমি যদি কই যে দরকার মতো ভুলি কথা জমু কথা করুন, কিন্তু আপনার অবদান আমরা দেখি, আপনার অবদান আছে স্যার, আপনার অবদান আছে, আমরা 100% মানি স্যার। আমি যেটা কইছি এটা করুন, আপনার মতন অফিসার। সাধারণ মানুষ যারা বাড়ি যাওয়ার জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে আছেন, তাদের বক্তব্য টাকা খাবে পুলিশ, টাকা খাবে রাজনৈতিক নেতারা, আর ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। অকালে প্রাণ ঝরে যাবে কত মায়ের। তবে কোন মুখে এখন রাজনৈতিক নেতা কিংবা পুলিশ কথা বলবেন, তাও লাখ টাকার প্রশ্ন, কারণ তারাই তো টাকার বিনিময়ে অবাধে গাড়ি চালানোর ছাড়পত্র দিয়ে রেখেছেন চিনি কারবারিদের। তবে বিশালগড় সাধারণ মানুষের বক্তব্য, আর কত জ্বালাতন সহ্য করবে বিশালগড়ের সাধারণ মানুষ? শান্তন টিভি। রাজধানীর এমবিবি বাজারে নির্মায়মান শেডঘর নির্মাণের কাজে বড় অনিয়ম, সময় মতো হচ্ছে না কাজ। সরজমিনে পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন, তাই নতুন করে টেন্ডার ডেকে এই কাজের দায়িত্ব দেওয়ার জন্য অন্য কোনো ঠিকাদারকে প্রদান করা হবে। নানা অভিযোগ ওঠার পর সজাগ হল আগরতলা পুর নিগম। দীর্ঘ প্রায় 14 মাস পূর্বে রাজধানীর অ্যাম্বিটিলা বাজারে নতুন করে বাজার শেড নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। বাজার শেড নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী শিলান্যাসও করেন। শুরু হয় বাজার শেড নির্মাণের কাজ, কিন্তু কাজের শুরু থেকে বাজারের ব্যবসায়ীরা অভিযোগ উত্থাপন করেন, নির্মাণ সংস্থা গুণগত মান বজায় রেখে বাজার শেড নির্মাণ করা হচ্ছে না। এমনকি কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। অবশেষে বাজারের ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নির্মীয়মান বাজার শেডটি পরিদর্শনে যান। সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। নির্মীয়মান বাজার শেডটি সরজমিনে ঘুরে দেখার পর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, 14 মাস পূর্বে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই বাজার শেড নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু নির্মাণ কাজের দায়িত্বে প্রাপ্ত সময়ের মতো নির্মাণ কাজ করতে পারেনি। তাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাদেরকে নির্মাণ কাজের বরাত দেওয়া হয়েছিল তাদের বরাত বাতিল করে দেওয়া হবে এবং নতুন করে টেন্ডার ডেকে নতুন কাউকে কাজের বরাত দেওয়া হবে। তবে দুর্গাপূজার আগে নির্মাণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তরফে ডক্টর মানিক স্যার মাধ্যমে নার্সারি ছিল, কাজটা শুরু হয়েছিল, ভূমি পূজা করা হয়েছিল বাজার উন্নয়নের জন্য এই কাজটা করা, কিন্তু দুর্ভাগ্যবশত যিনি দায়িত্বে মানে এজেন্সি ঠিকাদার উনি সময় মতো কাজটা করতে পারেননি। ওনার কাজের গুণগত মান ঠিক ছিল না। এই ব্যবসায়ীরা এবং আমাদের কর্পোরেটররা অভিযোগ করতে বিভিন্ন সময় আমাদের ইঞ্জিনিয়াররা দেখেছেন। আজকে আমরা আমাদের কমিশনার সহ আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং আমাদের কর্পোরেটর এই এলাকা সহ আমরা কিন্তু আজকে পরিদর্শন সেই রকম দেখেছি যে কাজটা যে গতিতে হওয়া উচিত ছিল সেই অনুযায়ী হয়নি এবং যে সময়টা ধরা ছিল এই সময় সেই কাজটা শেষ করতে পারেনি। কাজে বাজারে একটা অংশ ভেঙে আমরা ব্যবসায়ীদের সময় নিয়েছিলাম, তাদের তারাও সহযোগিতা করেছিলেন, কিন্তু সময় মতো কাজটা করা হচ্ছে না। সেখানে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কমিশনার সাহেবও বলে দিয়েছিলাম আমাদের এই যে এজেন্সি দেওয়া আছে সেটাকে ক্যান্সেল করার জন্য নতুন করে টেন্ডার থেকে আর কিছু বরাদ দেওয়া যাতে কাজটা দ্রুত করা যায়, সেই উদ্দেশ্যে আজকে এই নতুন টেন্ডার করার পর প্রসেসিংয়ের পর আর কতদিন লাগতে পারে মানে মোটামুটি একটা
মোটামুটি 3-4 মাস তো লাগবে তোমার ধারণা। যদি বর্ষা তো দুর্গাপূজা আগটা আমরা কাজটা ধরার চেষ্টা করবো, যাতে একটু শেষ করা যায়, কারণ আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে ভালো মেডিসিন আপনাদের দেওয়া হয়। যাই হোক, এই কাজটা আমরা সিদ্ধান্ত নিতে আসছি যে কাজটা ক্যান্সেল করা হবে, কারণ এটা গুণগত মান ভালো ছিল না, সময় নির্দিষ্ট সময়ও করতে পারিনি সেই কারণে। আগরতলা পুর নিগমের কমিশনার জানায়, বাজার শেড নির্মাণ কাজের দায়িত্বে যে ঠিকাদার পেয়েছিলেন তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনি নির্মাণ কাজ করতে পারছেন না। তাই নতুন করে টেন্ডার ডেকে কাজের বরাত অন্য কাউকে প্রদান করা হবে। দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। इसमें जो कॉन्ट्रैक्टर हैं जिनको टेंडर से सिलेक्ट किया गया, एक तो असुस्थ हो गए, उनको शायद कुछ बीमारी भी हुआ है, कुछ सीरियस है, वो एडमिट है कहीं बाहर, जिसकी वजह से वो कर नहीं पा रहे हैं। पहले भी विजिट यहाँ पे हुआ है, माननीय मेयर साहब भी आए थे, काम तो हमको करवाना है जरूर। इसके लिए अभी डिसीजन हमने यही लिया कि जितना काम हो गया उतना माइनस करके और इसको टेंडर करके फटाफट जितनी जल्दी हो सके पूजा के आगे इसको काम को शुरू कराए। कोशिश ये रहेगी कि इस फाइनेंशियल ईयर में काम को समाप्त किया जाए, अगले साल मार्च से पहले, क्योंकि ये बहुत पुराना डिमांड है, बहुत मुश्किल से काम शुरू हुआ था। इसके लिए माननीय मुख्यमंत्री जी ने अलग से जो पैसा भी है, फंड भी दिया था। प्रायोरिटी वर्क है, इसके वजह से मेरे साथ होता है, प्लस हम लोग भी आए, तो अभी हम इसको शुरू कराएंगे। दूसरे जिन लोगों ने काज किया था उसके विषय कोई एक्शन वगैरह उनको टर्मिनेट किया जाएगा, तो ऑब्वियसली जितना कुछ एक्शन होता है लीगली, जो हमारा स्टेट का जो रूल रेगुलेशन उसके हिसाब से एक्शन लिया जाएगा। थैंक यू। প্রশ্ন হল, এতদিন কোথায় ছিল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ এবং স্থানীয় কর্পোরেটর অলোক রায়? দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর নিদ্রা ভেঙেছে নিগমের। বিষয়টি মেয়রের নজরে আসতে দ্রুত তিনি চলে যান কাজটি পরিদর্শন করতে, এবং যে অভিযোগ তিনি জানতে পেরেছেন সেটাই তিনি প্রত্যক্ষ করেছেন। তাই এবার নতুন করে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নিলেন তিনি। এদিন আগরতলা পুর নিগমের মেয়র ও কমিশনারের সাথে ছিলেন কর্পোরেটর অলোক রায় সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। নিগমের মেয়র এদিন বাজারের ব্যবসায়ীদের সাথেও কথা বলেন। স্যান্দন টিভি। সশস্ত্র মৌমাছির বাসা, ফলে কমলপুর গভর্নমেন্ট ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংলগ্ন এলাকায় মৌমাছির আক্রমণের ঝুঁকি বাড়ছে। গোটা এলাকাবাসী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবক মহল সহ শিক্ষক শিক্ষিকারা নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন শুক্রবার, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকায় বাড়ছে ঝুঁকি। ঝাঁকে ঝাঁকে মৌমাছি চাঁক বেঁধে আছে জলের ট্যাঙ্কে। এর মাত্র 20 মিটারের মধ্যে কমলপুর গভর্নমেন্ট ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়, 30 মিটারের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালত এবং সরকারি টুরিস্ট লজ, 70 মিটারের মধ্যে আনন্দ মার্গ বিদ্যালয়, 200 মিটারের মধ্যে কমলপুর মডেল এসবি স্কুল, ছাত্র সংখ্যা প্রায় 425 জন। রয়েছে পিএম শ্রীকৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়, ছাত্রী সংখ্যা 1000-এর অধিক। এছাড়া রয়েছে ঘন বসতি। আর এসব কিছুর জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক। আর এর একমাত্র কারণ হচ্ছে ট্যাঙ্কে কমপক্ষে 15 থেকে 20টি মৌমাছির বিশাল চাক। জানা যায়, কিছুক্ষণ আগে কমলপুর সরকারি কলেজে মৌমাছির একটি চাকে বাজ পাখির হানায় আহত হয়েছিল প্রায় 30 জন ছাত্র শিক্ষক। আর এখানে 15-20টি বিশাল চাক বেঁধেছে। জলের ট্যাঙ্কের শীতলতা এবং উষ্ণতাকে কাজে লাগিয়ে দিব্যি আবাস তৈরি করেছে মৌমাছিরা। মাঝে মধ্যেই স্থানীয় মানুষজন এই মৌমাছির আক্রমণ সহ্য করেন, কিন্তু যদি আবার বাজ পাখি বা চিলের মতো শিকারী পাখি হামলা করে তাহলে কি হবে? এ বিষয়ে কমলপুর গভর্নমেন্ট ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ভৌমিক জানায়, গত 1 বছর আগে কয়েকটি হাতে গোনা মৌমাছি চাক ছিল। বর্তমানে অজস্র মৌমাছির চাক বেঁধেছে সেখানে, যার ফলে ঝুঁকি বাড়ছে এলাকায়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ভূমিকা গ্রহণ করেননি তারা। যদি কোনো বাজ পাখি এই মৌমাছির চাকের মধ্যে আক্রমণ করতে আসে, তাহলে মৌমাছি আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা এবং এলাকায় কোচিং কাঁচাদের একটি স্কুল রয়েছে, পাশাপাশি গোটা এলাকা ঘন বসতি সম্পূর্ণ।
এবং তিনি আরো জানিয়েছেন, যদি মৌমাছি ঝাঁক বেঁধে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে তাহলে তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারবেন না বলেও জানান তিনি। তাই এ বিষয়ে পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে তিনি জানিয়েছেন। আসলে আমাদের এটা বাউন্ডারি আমাদের স্কুল প্রিমিসের মধ্যেই পড়ে, যদিও বিল্ডিং থেকে একটু দূরে, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যে আমরা দেখছি গত প্রায় 1 বছর ধরে এখানে প্রথমে মৌমাছির চাক বেশি ছিল না, 4-5টা ছিল, এখন হয়তো 10-12টা বা আরো বেশি হতে পারে। তো আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি একবার, কিন্তু এখনো কোনো রিপ্লাই আমরা পাইনি। তো আমরা দেখছি যে শুধুমাত্র আমাদের এখানে স্টুডেন্ট না, আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে, আনন্দমার্গ স্কুল বা টাউন স্কুল বা কেসি গার্লস স্কুল আছে, এখানে টুরিস্ট লজ আছে একটা, পাশাপাশি এখানে আশেপাশে বাড়ি ঘর অনেক আছে। যদি কখনো বা কোনো সময় এখানে এরকম হয় যে বাজ পাখি বা কাক বা অন্য যে কোনো ভাবে এই মৌমাছির চাকগুলো এফেক্টেড হয়, তখন কিন্তু আমাদের বাচ্চারাই সর্বপ্রথম খুব বেশি এফেক্টেড হবে এবং এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার হবে, কারণ গার্জিয়ানরা অনেক আশা করে আমাদের স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠান। তো এই ক্ষেত্রে যদি মৌমাছির অ্যাটাক আমাদের ছেলে মেয়েদের। এ বিষয়ে কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য আশঙ্কা ব্যক্ত করেন। তিনি জানান যে উচ্চতায় মৌমাছির চাংগুলি এবং যে অবস্থানে রয়েছে সেখানে স্বাভাবিকভাবে চাংগুলো ভাঙা সম্ভব নয়। এ পরিস্থিতিতে আগুন ও জরুরি পরিষেবা দপ্তর বা দমকল ওয়াটার গান ব্যবহার করে রাতের আঁধারে চাকগুলো ভাঙতে হবে বলে অভিমত বিশেষজ্ঞদের। একই সঙ্গে চাক ভাঙার পর জলের ট্যাঙ্কের বাইরের দিকে গ্রেজের আবরণে ঢেকে দিলে তবে আর বাসা তৈরি করতে পারবে না মৌমাছি। অনেক কিছু মৌমাছির 15 থেকে 20টা চাক দেখতে পেলেন কি? এই ব্যাপারে কি বলতে চাইছেন? এগুলি তো দেখা যায়, কারণ ওভারহেড একটা ট্যাঙ্ক আছে কোমরপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রায় কাছাকাছি এবং আমাদের স্কুল থেকে প্রায় 200 মিটার দূরে হবে। তো ট্যাঙ্কের নিচে অনেকগুলি মৌমাছির চাক প্রতি বছরে এখানে আসে, তবে এবছরে আরেকটু বেশি। তো এখানে কোন কোন স্কুল রয়েছে? এখানে কোমরপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুল, কোমরপুর মডেল এসবি স্কুল, পিএমসি কেসি গার্লস ক্লাস 12 স্কুল, এছাড়া আছে আনন্দমার্গে একটা স্কুল। অফিসগুলির মধ্যে এখানে কোর্ট, কিছুদিনের মধ্যে এখানে কোর্টের কাজও শুরু হয়েছে নতুন বিল্ডিং এ। টুরিস্ট লজ আছে, এছাড়া স্থানীয় কিছু জনবসতিও আছে। তো যে কোনো সময় আমরা কিছুদিন আগেও জানতে পারলাম যে কলেজে ঠিক ওই রকমের মৌমাছির দ্বারা আক্রান্ত হয়ে স্টুডেন্ট বেশ কয়েকজন হসপিটালাইজড হতে হয়েছে। শান্তন টিভি। বাংলাদেশ থেকে মহিলা পাচারের করিডোর হয়ে গেছে ত্রিপুরা। বৃহস্পতিবার 2 বাংলাদেশি মহিলাকে আটক করা হয় আগরতলা বাদারঘাট রেল স্টেশন থেকে। তাদের নাম ফিরোজা খাতুন, বয়স 22 বছর এবং অনামিকা আক্তার, বয়স 20 বছর। গতকাল আমরা 2জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি বিকালবেলা। তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। ত্রিপুরা সীমান্তকে কাজে লাগে শুধু মানব পাচার নয়, এবার দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের মহিলাদের পাচার করার করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। বৃহস্পতিবার 2 বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। তাদের নাম ফিরোজা খাতুন, বয়স 22 বছর এবং অনামিকা আক্তার, বয়স 20 বছর। তারা বিনা পাসপোর্টে দালাল চক্রের হাত ধরে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা আগরতলা বাঁধারঘাট রেল স্টেশন দিয়ে ত্রিপুরার বাইরে অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি ও ভারতীয় নগদ অর্থ। পাশাপাশি তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। তাদের বিরুদ্ধে পুলিশ রিমান্ডের দাবি করে আদালতে তোলা হবে বলে জানান আগরতলা সহকারী রেল পুলিশ থানার ওসি। গতকাল আমরা 2জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি বিকালবেলা। তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিল। একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আছে, এটাতে করে যতটুকু জানতে পারলাম। তো
তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার। তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করব। কতজন ছিল টোটাল? টোটাল 2 জন ছিল। তারা অ্যাকচুয়ালি একজন বলছিল যে পুনেতে যাবে, আরেকজন বলছিল যে কর্ণাটকে তাদের এখানে যাবে, এই কথা বলেছে আর কি। দুজনের ডেস্টিনেশন দিয়েছিল। তাদের সঙ্গে এমনিতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন আর কি। তো এগুলি আমরা দেখছি, বিশেষ করে মোবাইল ফোনগুলোতে আরো অন্য কোনো কিছু বা কোনো অন্য কারোর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এগুলো আমরা দেখছি। তবে গত কয়েকদিনে লক্ষ্য করা গেছে যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেছে তাদের মধ্যে সিংহভাগ মহিলা। ভারতের এবং বাংলাদেশের যেসব দালাল তাদের পাচার করছে তারা কেন মহিলাদের বেশি বেছে নিচ্ছে সে বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ পুলিশ তদন্তের কোনো ক্লু বের করতে না পারায় চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে। স্যান্দন টিভি। গতকাল আমরা 2 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি বিকালবেলা। তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা এবং বেকারদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার বুনিয়াদী শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করা হলো অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা এদিন অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে এই দাবিগুলি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা জানান, দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা ও দৃষ্টিহীন বেকাররা বিভিন্ন সমস্যায় ভুগছে। বুনিয়াদী শিক্ষা দপ্তরে একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করে দৃষ্টিহীন যুবক যুবতী ও ছাত্রছাত্রীদের সমস্যাগুলি নজর দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে, কারণ দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখার জন্য কোনো আধিকারিক নেই। দ্বিতীয়ত, সিলেবাস অনুযায়ী দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের ব্রেল বইয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দৃষ্টিহীন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষতা বাড়ানোর দাবিও করা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের কাছে। এছাড়া বুনিয়াদী শিক্ষা দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে, এই শূন্যপদ দ্রুত পূরণ করার বিষয়ে দাবি করা হয়েছে বলে জানান তিনি। আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরার দৃষ্টিহীনদের, বিশেষ করে যারা দৃষ্টিহীন শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষিত যারা বেকার রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মলের নিকট 5 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। দাবিগুলি হল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016, সেই আইন অনুযায়ী বলা আছে রাজ্য সরকারের এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিটা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিযুক্ত থাকবেন। ওনার কাজ হচ্ছে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন যারা আছেন তাদের অভাব অভিযোগগুলি শুনবেন এবং সেই অভাব অভিযোগগুলি তার সুরাহা করবেন। কিন্তু আমাদের রাজ্যে প্রায় অধিকাংশ দপ্তরই এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নেই। তো আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলবো বুনিয়াদী শিক্ষা দপ্তরে এই প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন যারা রয়েছেন তাদের অভাব। কৈলাসহর থানা থেকে 400 মিটারের মধ্যে এক মহিলার ব্যাগ থেকে 10,000 টাকা ছিনতাই করে নিয়ে গেল ছিনতাইকারীরা। কৈলাসহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বনগাঁও গ্রামের বাসিন্দা, পেশায় কৃষি দপ্তরের কর্মী রাফিয়া বেগম সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে তিনি কৈলাসহর থানায় রোডে এক এটিএম কাউন্টার থেকে 10,000 টাকা তুলে গার্লস স্কুল রোডের এক ফার্মেসিতে গিয়ে ওষুধ পাল্টানোর সময় তার পাশে কয়েকজন অপরিচিত মহিলা ছিলেন। সম্ভবত সে মহিলারা তার টাকার ব্যাগটি নিয়ে যায়। পরবর্তী সময়
রাফিয়া বেগম কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনে টাকা দেওয়ার সময় ব্যাগটি না পেয়ে তিনি হতভম্ব হয়ে পড়েন। হতাশ হয়ে রাফিয়া দেবী সাথে সাথে কৈলাসহর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। কি নাম? রাফিয়া বেগম। বাড়ি কোন জায়গায়? বনগাঁও। আপনি কি করেন? আমি চাকরি করি এগ্রিকালচার অফিসে। কৃষি দপ্তরে কর্মচারী। কি হয়েছে ঘটনাটা আজকে? আমি অফিস থেকে বাইরে আইসি এটিএমে 10,000 টাকা তুলিয়া গেছি ফার্মেসিতে আমার ওষুধটা পাল্টানি লাগিয়া গিয়া আমি সামনের দিকে তো ওষুধটা বাইর হইয়া দিছি চেন খুলিয়া ব্যাগের, আর হাতের আছে ব্যাগটা, আর ছোটো একটা ব্যাগে 10,000 টাকা আসিল, এটিএম কার্ড আসিল। তারপরে তিনজন মহিলা আইছিল আমার পিছন দিকে, আইয়া সামনে 2জন দাঁড়াইছে, পিছন দিকে আমার একজন আইসে, আইয়া আমার ব্যাগে তাকিয়া এই ছোটো ব্যাগটা লইয়া গেছে গিয়া। ব্যাগের মধ্যে এটিএমও আসিল, টাকা 10,000 আসিল। তো আপনি কোন সময় বুঝছেন আপনার ব্যক্তি টাকা গেছে? আমি এখান থেকে বাইরে হয়েছি, বাইরে হইয়া কাপড়ের দোকানে গেছি টাকাটা দেওয়ার লাগে। গিয়া এখানে গিয়া ব্যাগটা খোলার সাথে সাথে দেখি আমার ছোটো ব্যাগটা নেই। পরে দিয়ে আমি আবার আইসি তারা দোকানে, আইয়া তারা কইছি তারা সিসি ক্যামেরাটা তারা নষ্ট হয়েছে, তারা হইতে পারে না। পরে থানাতে আইসি, আইয়া এখানে অ্যাপ্লিকেশন একটা দিছি, দিয়া তারা লইয়া গেছে আমারে পাইতে বাজার এখানে গিয়া একজনরে দইরা লইয়া আইছে। প্রতি বছর বন্যায় নদীর জল স্তর বেড়ে যাওয়ায় মৃত্যু হয় বহু মানুষের এবং অসাবধানতার কারণে বহু মানুষ নদীর জলে তলিয়ে যায়। তাই শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে এক সচেতনমূলক কর্মসূচির আয়োজন করে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিম ত্রিপুরা জেলা। এদিনের বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এদিনের বৈঠকে ছিলেন এনডিআরএফ এর এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। পশ্চিম ত্রিপুরা আসনে জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, এদিন এনডিআর এবং এর সঙ্গে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে আলোচনা হয়েছে কিভাবে মানুষকে সাঁতার শেখানো যায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে নিজেকে বাঁচাতে পারে সে পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ এ বছরও এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগে। বিশেষ করে মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। নদীতে জল বৃদ্ধি পেলে সেখানে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় বহু মানুষের। এ ধরনের অসচেতনতা যাতে কাটিয়ে মানুষকে রক্ষা করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। आज हम लोग एनडीआरएफ के माध्यम से हमारे जितने भी स्टेक होल्डर्स हैं, जैसे वार्ड सेक्रेटरीज हैं, हमारे क्लब के मेंबर्स हैं, इनके साथ हम लोग बैठेंगे और ड्राउनिंग रिलेटेड जो हादसे हैं, इंसिडेंट्स हैं, जिनमें अभी इस साल ही त्रिपुरा के अंदर 8 लोगों की मृत्यु हुई है, तो उन चीज़ों पे हम लोग डिस्कस करेंगे। हम कोशिश करेंगे कि आम जनता में किस तरीके से ड्राउनिंग को लेके अवेयरनेस की जाए, कैसे उनको प्रोत्साहित किया जाए कि वो स्विमिंग को सीखें, अथवा किन इमरजेंसी सिचुएशंस में वो पानी के जो जल स्रोत हैं उनके पास जाने से अवॉइड करें। तो इस पे डिटेल डिस्कशन होगी। इसमें हम लोग कुछ रेस्क्यू ऑपरेशंस के बारे में भी उनको बताएंगे, किस तरीके से अगर कोई पाया जाता है पानी में इस तरीके से मिला हुआ तो उसको कैसे उसको प्रोटेक्ट किया जा सके। और सरकार সারা রাজ্য থেকে 11 জন উদীয়মান দাবাড়ুকে মনোনীত করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। প্রথমবারের মতো রাজ্যে কোনো গ্র্যান্ড মাস্টার এসে এ প্রশিক্ষণ শিবিরের পরিচালনা করবেন। গুজরাটের প্রথম ও ভারতবর্ষে 11তম দাবাড়ু তজেশ বাগরে আগামী 4 দিনে তাদের প্রশিক্ষণ দেবেন। উনার বক্তব্য অনুযায়ী রাজ্যের দাবাড়ুদের ট্যালেন্ট রয়েছে, শুধু দরকার একটু ঘষা মাজা, তাহলেই তারা তাদের খেলায় আরো উন্নতি করতে পারবে। আজকের প্রশিক্ষণ শিবিরে ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অভিজিৎ মল্লিক ও ক্যাশ অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Respected dignitaries of the All Tirupura Association, dear friends, fresh parents, I think it's a great opportunity which has been created by the All Tirupura Chess Association along with the All India Chess Federation to have a Grandmaster chess camp here. I believe the new ideologies of our young and dynamic Secretary of All India Chess Federation to give maximum facilities to all the players throughout the country, and this is the first kind of
initiative which has been taken, and I am sure that it will go a long way in developing chess in each and every city of our country. As far as I see, there is talent everywhere, but people do not get the right opportunities, do not get the right infrastructure. So I think this initiative taken by the association is very commendable, and I am sure in the future we will discuss about. এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতা যার ঐতিহ্য।